আজকের আলোচনা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী বিষয় নিয়ে। হ্যাঁ, বিষয়টা বেশ গরম এখন। একটা সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর সেখানে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়ের সহ প্রায় ১০০ জনকে আদালতে হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। প্রায় ১০০ জন। সংখ্যাটা আসলেই অনেক বড়। আর মূল অভিযোগটা হচ্ছে গিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে। ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠা সরকারি প্লট, এরকমই অভিযোগ, তাই না? হ্যাঁ, অভিযোগটা এমনই। এর ভিত্তিতেই দুদক মানে দুর্নীতি দমন কমিশন আলাদা করে ৬টা মামলা করেছে। আচ্ছা, আর এই গেজেটটা যেটা নিয়ে এত কথা হচ্ছে, এটা কবেকার? এটা প্রকাশিত হয়েছে ৩ জুলাই ২০২৫ ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতের নির্দেশে। নির্দেশটা তাহলে আদালতের? হ্যাঁ, গেজেটে বলা হয়েছে আসামিদের বিরুদ্ধে তো গ্রেফতারি পরোয়ানা আছেই, আর আদালত মনে করছে যে তারা সম্ভবত গ্রেফতার এড়াতে আত্মগোপন করে আছেন। আচ্ছা, তো আজকে আমরা এই গেজেটটা, এর পেছনের মামলাগুলো আর পুরো আইনি প্রক্রিয়াটা ঠিক কী দাঁড়াচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব, সূত্র থেকে যা যা জানা যাচ্ছে সেটার ভিত্তিতে। অবশ্যই। শুরুতে গেজেটটা নিয়েই বলি, কারা প্রকাশ করল এটা? এটা প্রকাশ করেছে বিজি প্রেস, মানে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়। এটা কিন্তু সাধারণ কোনো ঘোষণা না, এটা একটা আইনি প্রক্রিয়ার অংশ। আইনি প্রক্রিয়া মানে ঠিক কী রকম? এখানে দেখুন, ১৯৫৮ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটা নির্দিষ্ট ধারার কথা বলা আছে। ধারা ৬-১৩। আচ্ছা। এই ধারাটা মানে বিশেষ পরিস্থিতিতে অভিযুক্তরা যদি হাজির নাও হন, তাহলেও তাদের অনুপস্থিতিতে বিচারকাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেয়। ও, তার মানে আদালত একটা বেশ শক্ত পদক্ষেপ নিচ্ছে বলা যেতে পারে। গেজেটে খুব পরিষ্কার করে বলা আছে, অভিযুক্তদের ২০ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আদালতে আসতে হবে সশরীরে। আর যদি না আসেন? তাহলেই তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে এবং শেষও হবে। এরকম একটা হুঁশিয়ারি দেওয়া আছে। এই গেজেট প্রকাশের আদেশটা এসেছে ১ জুলাই ২০২৫ তারিখে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশটা দেন। আচ্ছা, দুদকে কেউ কি এ নিয়ে কিছু বলেছে, মানে আনুষ্ঠানিকভাবে? হ্যাঁ, দুদকের যিনি প্রসিকিউটর আছেন মীর আহমেদ আলী সালাম, তিনি মিডিয়াকে ব্যাপারটা নিশ্চিত করেছেন। কি বলেছেন তিনি? তিনিও একই কথা বলেছেন, নির্দিষ্ট তারিখে আসামিরা হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে। এটা নাকি বিচারিক প্রক্রিয়ারই একটা অংশ। বোঝা যাচ্ছে প্রক্রিয়াটা বেশ দ্রুতই এগোচ্ছে। আচ্ছা, এই যে ৬টা মামলার কথা বলছিলেন শুরুতে, যার ভিত্তিতে এই গেজেট, হ্যাঁ, সেই মামলাগুলো। সেগুলো কবে দায়ের করা হয়েছিল? এই বছরেরই জানুয়ারিতে, ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে। কারা দায়ের করেছিল? দুদকের কর্মকর্তারাই, উপপরিচালক সালাহুদ্দিন আর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস রাশেদুল হাসান। তদন্ত শেষ হতে কি অনেক সময় লেগেছে? না, তুলনামূলক দ্রুতই হয়েছে। দেখুন, জানুয়ারিতে মামলা হলো, আর ১০ মার্চ ২০২৫-এর মধ্যেই তদন্তকারী কর্মকর্তারা চার্জশিট জমা দিয়ে দিয়েছেন আদালতে। চার্জশিটে কি নতুন কিছু এসেছে? মানে যেমন আসামির সংখ্যা কি একই আছে? সেখানেই একটা ব্যাপার আছে। তদন্তের সময় কিন্তু কয়েকটা মামলায় আসামির সংখ্যা বেড়েছে। তাই নাকি? কি রকম? যেমন ধরুন, একটা মামলায় শুরুতে আসামি ছিল ৮ জন, চার্জশিটে সেটা বেড়ে ১২ জন হয়েছে। ও। আরেকটা মামলায় ১৫ জন থেকে বেড়ে ১৭ জন, আর অন্য একটাতে ১৬ জন থেকে ১৮ জন। তদন্তে আসামি সংখ্যা বাড়াটা কি স্বাভাবিক, নাকি এটা অন্য কিছু ইঙ্গিত করে? দেখুন, তদন্ত প্রক্রিয়ায় নতুন তথ্য বা সাক্ষ্য প্রমাণ এলে আসামির সংখ্যা বাড়া বা কমাটা অস্বাভাবিক নয়। তবে হ্যাঁ, এতগুলো মামলায় আর এমন হাই প্রোফাইল ব্যক্তিদের ক্ষেত্রে এটা বাড়াটা মানে তদন্তের গভীরতা বা ব্যাপ্তি হয়তো নির্দেশ করে। চার্জশিটে উল্লেখযোগ্য আর কারা কারা আছেন? শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ছাড়া? হ্যাঁ, উনারা ছাড়াও আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, সাইমা ওয়াজেদ, যিনি পুতুল নামে পরিচিত, আর আছেন আজমিনা সিদ্দিক। এরকম আরও অনেকে, সব মিলিয়ে প্রায় ১০০ জন। প্রায় ১০০ জন! সংখ্যাটা আসলেই অনেক। আর সাক্ষীর কথা কিছু বলা আছে? হ্যাঁ, একটা মামলার চার্জশিটে ১৬ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই গেজেট বিজ্ঞপ্তিটা আসলে একটা বেশ গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ। খুবই গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রীসহ দেশের বহু পরিচিত মুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আদালত বলছে তারা না থাকলেও বিচার চলবে। একদম।
ব্যাপারটা একদিকে যেমন ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগকে বিচারের আওতায় আনছে, তেমনি অন্যদিকে দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা, কার্যকারিতা এসব নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে। বিশেষ করে যখন এতজন প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত, তাই না? ঠিক তাই, পরিস্থিতিটা নিঃসন্দেহে বেশ জটিল। এর অনেক রকম প্রভাব পড়তে পারে সামনে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে একটা নির্দিষ্ট আইনি পথে দুর্নীতির অভিযোগে বিচার শুরু হতে চলেছে এবং সেখানে অভিযুক্তদের অনুপস্থিতিতেও বিচার এগিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে যাওয়া যায়। ধরুন, যদি এই বিচার প্রক্রিয়াটা অভিযুক্তদের অনুপস্থিতিতেই শেষ হয়, শুধুমাত্র যে সাক্ষ্য প্রমাণ বা আইনি যুক্তি দেওয়া হবে তার ভিত্তিতে যদি চূড়ান্ত রায় আসে, তাহলে সেই রায়ের গ্রহণযোগ্যতা দেশে বা আন্তর্জাতিকভাবে কেমন হবে? এটা একটা বড় প্রশ্ন। আর এই পুরো পরিস্থিতিটা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বা বিচার ব্যবস্থার উপর ঠিক কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, এটা কিন্তু আমাদের সবাইকে একটু ভাবায়।